মামলার বিচারের রায় কবে হবে এটা চিফ প্রসিকিউটর হিসেবে আমি বলতে পারি না। আমরা আপনাদেরকে যেটা বলতে পারি যে শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে। কারণ এই বিচারে বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, এবং দুই পক্ষের সাক্ষী ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। তবে আমাদের দিক থেকে আমরা চাইব যে প্রতিদিনই অর্থাৎ এই ট্রাইব্যুনালের বিচার কিন্তু কোনো রকম বিরতি ছাড়া চলবে, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব, কিন্তু আবার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ন্যায় বিচার নিশ্চিত রেখে কিন্তু সেই বিচারটা করতে হবে। সুতরাং আমরা যেমন তাড়াহুড়া করছি না, আবার একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে অহেতুক বিলম্ব হয়ে যাতে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে সেটা যাতে কখনো নষ্ট না হয়। প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং। সেটা হচ্ছে যে এই যে বিস্তৃত 56,000 বর্গমাইল জুড়ে কিন্তু মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এটা সাধারণ একটা খুনের মামলা নয়, একটা গুলি বর্ষণের মামলা নয়, এটা মানবতা বিরোধী অপরাধ। এটার বিস্তৃতি 56,000 বর্গমাইল, 2000-এর মতো মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এইটার সাথে এই যে বিস্তৃত যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এভিডেন্স, এগুলোকে কালেক্ট করা, এর সাথে ডিজিটাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, সরাসরি গ্রাউন্ডের যারা সরাসরি সাক্ষী তাদেরকে সাক্ষ্য গ্রহণ করা, এই ডিজিটাল এভিডেন্সগুলোকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে এগুলোকে বিচারের উপযোগী করে আদালতে উপস্থাপন করা, এগুলো চ্যালেঞ্জের কাজ। সব জায়গায় কিন্তু আহত এবং শহীদ পরিবার যারা আছেন তারা কিন্তু ট্রাইব্যুনালে আসছেন না। ফলে আমরা যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গণশুনানির আয়োজন করেছি, আমরা ছাত্রদের কাছে যাচ্ছি, তারা হচ্ছে ফার্স্ট হ্যান্ড, তাদের কাছে এভিডেন্স আছে, এবং আমরা তাদেরকে গিয়ে বুঝাচ্ছি যে আপনাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ট্রাইব্যুনালকে দেন। সেক্ষেত্রে তারা এগিয়ে আসছে। এই যে বিস্তৃত কাজ, এগুলোকে কম্পাইল করে একটা নিখুঁত তদন্ত রিপোর্ট দেয়া, এটা এই পর্যায়ের চ্যালেঞ্জ। দ্বিতীয় পর্যায়ের চ্যালেঞ্জ হবে যে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য কিন্তু এই পরাজিত দোসর যারা আছে তারা কিন্তু নানানভাবে চেষ্টা করবে, এটা নিয়ে নানান প্রশ্ন তোলার চেষ্টা করবে, সেগুলোকে কাউন্টার করা এটা আমাদের দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ। এবং সর্বোপরি আমাদের প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তিটা নিশ্চিত করা। এই দুটো জিনিসের মাঝখানে ভারসাম্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন মামলা অধিকাংশ দেশের বাইরে আছে, বেশ কিছু পালিয়ে গেছে, এবং তাদেরকে সবাইকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের কি ভূমিকা? শেখ হাসিনা সহ দেখুন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি, এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। বাংলাদেশের পক্ষ থেকে এক্সট্রাডিশন রিকোয়েস্ট ভারতের কাছে করা হয়েছে, ভারত সেটা পেয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। তা আমরা চাইব যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন, নাকি গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে একটা আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। সেই কারণে আমরা আশা করছি যে ভারত যদি এই বিষয়ে শ্রদ্ধাশীল হয় তাহলে তাকে প্রত্যার্পণ করবে। যদি তাকে প্রত্যার্পণ তারা নাও করেন তাহলে আইন অনুযায়ী তার অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের যে ব্যবস্থা আছে সে বিচার চলমান থাকবে। মানবতা বিরোধী অপরাধ এবং সাধারণ মামলা এক জিনিস নয়। এখানে প্রমাণ করার প্রয়োজন নেই যে কার গুলিতেই এই ব্যক্তিটি শহীদ হয়েছে। এখানে দেখতে হবে যে এইটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ছিল কিনা, এটা রাষ্ট্রের কমান্ড স্ট্রাকচারের প্রধান জায়গা থেকে নির্দেশ এসেছে কিনা, এবং একই পদ্ধতিতে সারা দেশব্যাপী এই অপরাধগুলো সংঘটিত হয়েছে কিনা, এটাকে বলে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক। 2024 সালে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। আমরা ডিজিটাল এভিডেন্স পেয়েছি, তার নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছি, জাতিসংঘ পেয়েছে। সুতরাং এখানে কে বাদী বা বিবাদীকে চিনল কি চিনল না সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কারা নির্দেশ দিয়েছিল, কারা এটা বাস্তবায়ন করেছে, কারা এটার ভিকটিম হয়েছে। সেই ক্ষেত্রে আইনে এটা প্রমাণ করতে খুব বেশি কঠিন কাজ হবে না। বাংলাদেশের আইনে যেখানে মার্ডারের জন্য মৃত্যুদণ্ড আছে, মাদক পরিবহনের জন্য মৃত্যুদণ্ড আছে, রেপের জন্য মৃত্যুদণ্ড আছে, অস্ত্র রাখার জন্য মৃত্যুদণ্ড আছে, সেখানে মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, যাকে বলা হয় অপরাধেরও অপরাধ, ক্রাইম অফ দ্য ক্রাইমস, সেই জায়গায় মৃত্যুদণ্ড তুলে দেওয়া বা না রাখা
এটা বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। বাকিটা আদালতের উপরে নির্ভর করবে যে মৃত্যুদণ্ড আইনে আছে, কিন্তু কাকে কতটুকু সাজা দেয়া হবে কি হবে না সেটা কিন্তু আদালতের ডিসক্রিশনের উপরে নির্ভর করবে। এই পর্যায়ে বাংলাদেশ মৃত্যুদণ্ড উঠিয়ে দেওয়ার মতো কোনো পরিবেশ আছে বলে মনে করছে না, এবং সে ব্যাপারে আমরা চিন্তিত নই।